মেন্টর, ট্রেনার এবং অভিভাবক সবাই শুভেচ্ছা নিন, সালাম নিন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই অধিবেশনে সবাইকে স্বাগত। আমাদের প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ, আমরা জানি আমাদের 2024 সাল থেকে মূলত এই প্রশিক্ষণটি ফিল্ড পর্যায়ে শুরু হবে। 14 দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই ম্যানুয়ালটি ঢেলে সাজানো হয়েছে এবং এই ম্যানুয়ালের যে প্রতিটি অধিবেশন তা আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে পর্যায়ক্রমে করে দেব। শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি একটি বিদ্যালয় বিনির্মাণে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিহার্য। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মূলত এই ট্রেনিংটা এবং এই ট্রেনিংয়ের যে কন্টেন্টগুলো সেগুলো ঢেলে সাজানো হয়েছে। আশা করা যাচ্ছে যে এই প্রশিক্ষণ বাস্তবায়নের মধ্যে আমাদের প্রধান শিক্ষকগণের যে লিডারশিপ বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটি অর্জিত হবে এবং পর্যায়ক্রমে প্রধান শিক্ষকের নেতৃত্বে ভালো ভালো বিদ্যালয় আমরা দেখতে পাবো। প্রতিটি বিদ্যালয়কে আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো। মূল অধিবেশনে যাওয়ার আগে আমাদের অধিবেশন 4 দিন 5 নিয়ে মূলত আমরা আলোচনা করব। সেই অধিবেশনে যাওয়ার আগে আমরা দুটি ছবি দেখছি এখানে। এই ছবি দুটোতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন শিক্ষক পাঠদান করছেন এবং আরেকটি ছবিতে দেখছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেই পাঠদান পর্যবেক্ষণ করছেন। তাহলে পাঠদানের জায়গাটা আমাদের স্কুলের মূল জায়গা। আমরা যত স্কুল বেসড অ্যাক্টিভিটিস আছে তার সবচেয়ে মূল কার্যক্রম হচ্ছে একাডেমিক কার্যক্রম। সেই কার্যক্রমের মূল জায়গাটা হচ্ছে কারিকুলাম বাস্তবায়ন। সুতরাং আমরা বলতে পারি আমাদের অধিবেশন এর শিরোনাম হচ্ছে বিদ্যালয়ের শিক্ষাক্রম বাস্তবায়নের নেতৃত্ব, শিক্ষণ শেখানো পদ্ধতি ও কৌশল। আমরা এই অধিবেশনে আছি। এই অধিবেশনের শিক্ষণ ফল হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষণ শেখানো পদ্ধতি কৌশল সম্পর্কে জানতে পারবে, কি তা ব্যাখ্যা করতে পারবে, পাঠদানের পদ্ধতি কৌশল শনাক্ত করতে পারবে এবং বিদ্যালয়ের বিভিন্ন ধরনের শিক্ষণ শেখানো পদ্ধতি কৌশল বাস্তবায়নে করণীয় কি সেই করণীয় নির্ধারণ করতে পারবে। আমরা একটি খেলার মাধ্যমে মূলত এই অধিবেশনটি শুরু করব। সেটি আমরা বলছি শিক্ষা উদ্দীপক খেলা, সাইমন সেস। এটি একটি জনপ্রিয় খেলা। এখানে মূলত সবাই গোল হয়ে দাঁড়াতে হবে এবং গোল হয়ে দাঁড়ানোর পরে টাচ ইউর হেড, ক্লোজ ইউর আই, এইভাবে যদি কমেন্টস গুলা দেওয়া হয়, ইনস্ট্রাকশন গুলা দেওয়া হয়, তাহলে সেই ইনস্ট্রাকশন গুলা প্রশিক্ষণার্থীরা ফলো করবে না। কিন্তু যখন বলা হবে সাইমন সেস টাচ ইউর হেড, সাইমন সেস ক্লোজ ইউর আই, তখনই শুধু তা করে দেখাবে। অর্থাৎ সাইমনস নির্দেশনা দিলে তার নির্দেশনা মতো কাজ করবে, তা না হলে সে করবে না। শুধু টাচ ইউর হেড, ক্লোজ ইউর আই বললে করবে না। এই নির্দেশনা অনুসরণ করতে না পারলে তাহলে তিনি এই খেলা থেকে বাদ পড়ে যাবেন। এই খেলাটির মধ্য দিয়ে মূলত এনার্জাইজার আমাদের সেশনটি শুরু হবে। এরপরে আমরা মূল আলোচনায় শুরু করার জন্য শিক্ষণ শেখানো পদ্ধতি কৌশল বলতে কি বোঝেন, এই প্রশ্নটি আমাদের অডিয়েন্সদের কাছে রাখবো। শিক্ষণ শেখানো পদ্ধতি এবং কৌশল, এখানে আমরা শিক্ষণ শেখানো পদ্ধতি কৌশল দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পদ্ধতি, একটি হচ্ছে কৌশল। তাহলে আমরা এটি ভেঙে বলতে পারি যদি পদ্ধতি কি বা কৌশল কি সেটি আলোচনা করে আমাদের পদ্ধতি বলতে মূলত কি বুঝিয়েছে। এখানে কোনো পাঠে নির্ধারিত শিক্ষণ ফল যোগ্যতা অর্জনের লক্ষ্যে শ্রেণীর শিক্ষণ শেখানো কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সামগ্রিকভাবে যে প্রধান উপায় অবলম্বন করা হয় তাই হলো পদ্ধতি। যেমন বক্তৃতা পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, আলোচনা পদ্ধতি, এরকম হাজারো পদ্ধতির কথা আমরা জানি। এগুলো হচ্ছে পদ্ধতি। অর্থাৎ প্রধান যে কৌশলটা ব্যবহার করা হবে সেটি হচ্ছে পদ্ধতি। আর কৌশল কি হবে? কৌশল হবে পদ্ধতির একটি অংশ। অর্থাৎ পদ্ধতি বাস্তবায়ন করতে গিয়ে আমাকে অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হতে পারে। ফলপ্রসূ শিক্ষণ কেবল একটি কৌশলই সম্ভব নয়। অর্থাৎ একটি পদ্ধতির মধ্যে একাধিক কৌশল আমাকে ইনবিল্ড করতে হবে। বিভিন্ন কৌশলের সমন্বয়েই একটি বিষয়বস্তু ফলপ্রসূভাবে পাঠদান করা সম্ভব। তাহলে কৌশল কি? কৌশল হলো একটি পদ্ধতিকে সার্থকভাবে প্রয়োগের জন্য গৃহীত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস। যেমন শিক্ষক বক্তৃতা পদ্ধতিতে পড়াবে, সেক্ষেত্রে তিনি প্রশ্নোত্তর করতে পারে, আলোচনা করতে পারে, জুটিতে কাজ দিতে পারে, বিতর্ক করাতে পারেন। এগুলো কি? এগুলো হচ্ছে কৌশল। তাহলে পদ্ধতি এবং কৌশল, পদ্ধতিটা হচ্ছে ব্যাপক, তার ভিতরে একাধিক কৌশল থাকতে পারে, আবার কৌশলটা হচ্ছে পদ্ধতির একটি অংশ। তবে অনেক সময় একটি কৌশলই কোনো একটি পদ্ধতি হিসাবে পরিগণিত হতে পারে, ক্ষেত্র বিশেষ সেটি হতে পারে। এরপরে আমরা মূলত বিভিন্ন ধরনের পদ্ধতির কথা আমাদের এই
প্রশিক্ষণ ম্যানুয়ালটিতে দেওয়া হয়েছে। এই পদ্ধতিগুলো মূলত আমরা আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকদের কাছে তুলে দেব এবং এখানে বেশ কয়েকটি পদ্ধতির কথা বলা হয়েছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে আমরা বেশ কিছু পদ্ধতি এখানে একটু, যে পদ্ধতিগুলো একটু আনকমন সেটি আলোচনা করে দিচ্ছি এখন। যেমন হতে পারে প্রদর্শন পদ্ধতি। প্রদর্শন বলতে তো কোনো কিছু উপস্থাপন করা, প্রত্যক্ষভাবে দেখানো। হ্যাঁ, সেটিকে বলছি কোনো বাস্তব ঘটনা বা বিষয় প্রত্যক্ষভাবে উপস্থাপনের প্রক্রিয়া হচ্ছে প্রদর্শন পদ্ধতি। এই পদ্ধতিতে উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীকে বাস্তবে দেখানো, প্রদর্শন করানো। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক মৌখিক বিবৃতির মাধ্যমে কোনো বিষয়বস্তু শিক্ষার্থীর সামনে তুলে ধরেন। প্রদর্শন পদ্ধতিতে শিক্ষক উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের সাহায্যে এবং মৌখিক বিবৃতির মাধ্যমে বিষয়বস্তু শিক্ষার্থীদের হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। তাহলে প্রদর্শন পদ্ধতির মধ্যে কিন্তু উপকরণ প্রদর্শন, মৌখিক বিবৃতি অর্থাৎ বক্তৃতা পদ্ধতি, সেগুলো কিন্তু চলে আসছে। এবং প্রদর্শন পদ্ধতির শিক্ষার্থী সাধারণত নিষ্ক্রিয় শ্রোতা দর্শক হিসেবে শ্রেণীকক্ষে উপস্থিত থাকলেও শিক্ষকের সহায়তায় তারা কিন্তু সক্রিয়তায় শিক্ষার্থীরা বেশি থাকে। শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে তাদের নীরব শ্রোতা ও দর্শক হিসেবে উপস্থিত থাকা ছাড়া পাঠে সরাসরি অংশগ্রহণের সুযোগ কম থাকে। এই সব কারণে প্রদর্শন পদ্ধতিকে শিক্ষা কেন্দ্রিক তথা সনাতন পাঠদান পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। এটিও কিন্তু আমাদের শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ এখানে শিক্ষকই সবকিছু দেখাচ্ছেন, বা এটা একটা সনাতন পদ্ধতি বলা হয়েছে। প্রদর্শন মানে দেখানো, প্রত্যক্ষভাবে কোনো কিছু দেখানো। তো এটি একটি পদ্ধতি। এরপরে যেটি টিউটোরিয়াল পদ্ধতি, এটি হচ্ছে টিউটর থেকে মূলত টিউটোরিয়াল কথাটা আসছে। টিউটর মানে কি? গৃহশিক্ষক। আর টিউটোরিয়াল মানে কি? গৃহশিক্ষক সম্বন্ধীয়। অর্থাৎ আমরা গৃহশিক্ষক কখন ডাকে? যখন শিক্ষার্থী অনেকগুলো শিক্ষক মানে শ্রেণীকক্ষে পাঠদান যখন করা হয়, শিক্ষক হয়তো যেটি করিয়েছেন শিক্ষার্থী হয়তো একটু বোঝে নাই, তার জন্য আলাদা করে টিউটর রাখা হয়। এবং এই যে টিউটোরিয়াল পদ্ধতি, এটি একটি প্রাচীন পদ্ধতি এবং গ্রিক দার্শনিক সক্রেটিস সর্বপ্রথম এই পদ্ধতি প্রবর্তন করেন বলে একে সক্রেটিস পদ্ধতিও বলা হয়ে থাকে। মানে এই পদ্ধতিতে পাঠদান বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত সীমিত এবং শিক্ষক ব্যক্তিগতভাবে, টিউটর মানে কি? ব্যক্তিগতভাবে সে সাহায্য করার জন্য এখানে আসছে। শিক্ষার্থীদের শিখন উন্নতি অবনতির মূল্যায়ন করার জন্য এক ধরনের টিউটোরিয়াল পরীক্ষাও এখানে গ্রহণ করে থাকেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে টিউটোরিয়াল ক্লাস নেওয়ার কথা আমরা জানি এবং আমাদের দেশে মাধ্যমিক পর্যায়েও কিন্তু এই টিউটোরিয়াল পদ্ধতি আছে এবং এই পদ্ধতিটিও একটি কার্যকর পদ্ধতি হতে পারে, টিউটোরিয়াল পদ্ধতি। এরপর আরেকটি পদ্ধতি প্রজেক্ট পদ্ধতি। প্রজেক্ট পদ্ধতি বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো একটি প্রজেক্ট হাতে নেওয়া এবং হাতে হ্যান্ডস অন ওয়ার্কের মাধ্যমে একটি কার্যক্রমকে বাস্তবায়ন করা। এটি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক, কারণ প্রজেক্টের বাস্তবায়ন করবে কিন্তু শিক্ষার্থীরা এবং প্রজেক্টটা পূর্ব নির্ধারিত হতে হবে এবং প্রজেক্ট বাস্তবায়নের জন্য অনেকগুলা সুনির্দিষ্ট লক্ষ্য, মানে কাজের বন্টন করা, এগুলো অনেকগুলো বিষয় থাকবে, যেটা সেই কাজগুলো করার মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীরা তাদের শিখন ফল যেটি থাকে সেটি অর্জন করবে এবং এইটি মূলত স্বাভাবিক পরিবেশে কর্ম সম্পাদনের মাধ্যমেই শিখন ফল অর্জন করাই হচ্ছে এর মূল লক্ষ্য। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সৃজনশীল কাজে নিয়োজিত হয়ে কর্মের মাধ্যমে শিখন অভিজ্ঞতা লাভ করে এবং তাদের নিজস্ব চিন্তা কর্মকৌশল বিকশিত হয় এবং সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পায়। এটি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে প্রজেক্ট পদ্ধতি একটি কার্যকর পদ্ধতি হতে পারে। প্রজেক্ট পদ্ধতিতে পাঠদান করে দুর্বল শিক্ষার্থীরাও শিখনে আগ্রহ লাভ করে। কারণ কি? কারণ তারাও ওই কাজের অংশগ্রহণ করে। তবে এই পদ্ধতি বাস্তবায়ন করতে গিয়ে শিক্ষককে যথেষ্ট যোগ্য এবং দক্ষ হতে হয় এবং শ্রম দিতে হয়, এটা বলতে পারি। অর্থাৎ প্রজেক্টের মাধ্যমে কাজ করলে এটা একটি জীবনমুখী, কিন্তু অর্থাৎ কাজের মধ্য দিয়ে তারা শিখছে, যেটা আমাদের নতুন কারিকুলামে যে বিষয়গুলো বলছেন যে মানে অর্জিত শিখন অভিজ্ঞতা শিক্ষার্থীর বাস্তব জীবনের সাথে লিঙ্ক করে দেওয়া, ফলে শিক্ষাটা কি হয়ে যাবে? জীবনমুখী হয়ে যাবে। সেই জন্য আমাদের নতুন কারিকুলামে কিন্তু অনেকগুলো কাজ প্রজেক্ট বেসড করা হয়েছে। এরপরে যেটি হচ্ছে সমস্যা সমাধান। সমস্যা সমাধান বলতে আমরা কি বুঝি? যে কোনো একটি সমস্যা, শিক্ষার্থীর কোনো একটি সমস্যা শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যখন সমাধান করা হয় সেই পদ্ধতিকে বলছি সমস্যা সমাধান পদ্ধতি। এই পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ, অন্যান্য পদ্ধতির মতোই। সমস্যা সমাধান পদ্ধতিতে কোনো সমস্যার সমাধান বা অনুশীলন শিক্ষার্থীদের দিয়েই করা হয়ে থাকে। তাহলে শিক্ষকের কাজ হচ্ছে যে নির্দিষ্ট সমস্যা সেটি সমাধানে
বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে তাদের সমস্যার সমাধানটি করিয়ে দেওয়া। এই পদ্ধতি বাস্তব জীবনের উপযোগী এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ের মাধ্যমে শিক্ষণ পরিচালিত হয় বিধায় এটি একটি কার্যকর পদ্ধতি হিসাবে স্বীকৃত। অর্থাৎ শিক্ষক সরাসরি কিন্তু বলে দেবে না, শিক্ষক বিভিন্ন ধরনের উপায় বলে দেবে এবং এই সমস্যা সমাধান কিন্তু বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। অর্থাৎ এখানে তাদের থিঙ্কিং ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য, থিঙ্কিং ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ ঘটে এবং তাদের ভিতরে যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতার, যেটা লজিক্যাল, তারা চিন্তা করতে শেখে। পাঠ্যসূচি অধিকতর তথ্য নির্ভর হলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। তথ্য নির্ভর হলে হবে না, এটা তথ্য নির্ভর হলে সেটি এই পদ্ধতি তখন প্রয়োগ করা সম্ভব হয় না। পরের যে পদ্ধতিটি সেটি হচ্ছে বিতর্ক পদ্ধতি। এটি একটি বহুল প্রচলিত পদ্ধতি। আমরা জানি যে কোনো একটি বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করা, প্রমাণক সহ, ডকুমেন্ট সহ বক্তৃতা, যে বিভিন্ন তথ্যপত্র দেওয়া হয়, সেটি মূলত হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের একটি বিষয় থাকবে, পক্ষে বিপক্ষে দুটি দল থাকবে, এক পক্ষ যুক্তি দেখাবে পক্ষে এবং আর এক পক্ষ যুক্তি খণ্ডন করবে ও বিপক্ষে যুক্তি দেখাবে। অন্যান্য শিক্ষার্থীরা সেটি আলোচনা শুনবে, ফলে এইটি একটি আনন্দদায়ক পরিবেশে মূলত তখন শিক্ষণটা হয়ে থাকে। এখানে শিক্ষক বিতর্ক অনুষ্ঠানের সভাপতিত্ব দায়িত্ব পালন করতে পারে। এছাড়া 2 বা ততোধিক বিচারক এই বিষয়গুলোতে থাকে, তারা বিচারকের ভূমিকা পালন করে। সহশিক্ষাকর্মী কার্যগুলো বিতর্ক বহুল ব্যবহৃত হলো। শ্রেণী শিক্ষণ এই পদ্ধতি তেমন প্রচলন নয়, তবে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পাঠেই এই ধরনের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু করাতে পারি। এরপরের যেটি রয়েছে জড়তা বিমোচন। আমরা জানি আমাদের শিক্ষার্থীরা অনেক সময় একঘেয়েমিতা পরিহার করার জন্য, জড়তা পরিহার করার জন্য, আড়ষ্টতা পরিহার করার জন্য, লাজুকতা, সংকোচ, অন্তর্মুখিতা, এইগুলো দূর করে শ্রেণীতে একটি অনুকূল, আরামদায়ক, আন্তরিক এবং সাবলীল পরিবেশ সৃষ্টির জন্য গৃহীত পদ্ধতিকে সাধারণভাবে জড়তা মোচন বা আইস ব্রেকিং বলা হয়ে থাকে। আমরা যেটি ক্লাস আমাদের ট্রেনিং সেশনে যেগুলো করাই, এবং ট্রেনিং মোড যেটাকে আমরা বলছি, অর্থাৎ ট্রেনিং যে মোডে হয়, আমাদের পাঠদান পদ্ধতিতে কিন্তু সেই ট্রেনিং মোডে এখন চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড সবগুলো। শ্রেণী কার্যক্রমে একঘেয়েমিতা, ক্লান্তি, অবসাদ দূর করে শিক্ষার্থীদের শিক্ষণে চাঙ্গা করা বলতে পারি আমরা, সক্রিয় করা, অ্যাক্টিভ করা জন্য এটি বেশ কার্যকর। এটি মূলত যেটি আমি বলছি প্রশিক্ষণে ব্যবহৃত কৌশল। প্রশিক্ষণ পরিচালনার সময় শিক্ষার্থীদের জড়তা বিমোচনে এই কৌশল ব্যবহার করা হয়। শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন রকমের শিক্ষামূলক কাজ, খেলা, কৌতুক, অভিনয়, গান, ছবি আঁকা, জ্ঞানমূলক প্রতিযোগিতা ইত্যাদির কোনো একটির মাধ্যমে শিক্ষার্থীর জড়তা দূর করে শিক্ষণকে কার্যকর করতে পারে। এটি হচ্ছে জড়তা বিমোচন বা আইস ব্রেকিং বলতে পারি আমরা। পরের যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং পদ্ধতি আমরা জানি স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকগুলো আইডিয়া বের করে আনার যে পদ্ধতি, ব্রেইনের ঝড় তোলার যে পদ্ধতি একটা বলতে পারি, চিন্তার ঝড় বা আলোচনার ঝড় যেটাকে বলছি আমরা। অর্থাৎ কোনো একটি প্রশ্ন, কোনো একটি ইস্যু, কোনো একটি ধারণা আমরা ছুড়ে দেবো, তাদেরকে চিন্তা করতে বলবো, সেই চিন্তার ফল যে চিন্তা করে তারা সেটি লিখবে এবং তারা সেটি প্রকাশ করবে। এইটাই হচ্ছে ব্রেইনস্টর্মিং। এবং এখানে কি হয় যে সকল শিক্ষার্থীর মতামত দেওয়ার সুযোগ থাকে এবং এক্ষেত্রে সকলের মতামত না আসা পর্যন্ত প্রশিক্ষক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবেন বা শিক্ষক বিরত থাকবেন, এবং দল থেকে যত বেশি ধারণা বের হয়ে আনা যাবে তত বেশি এটি কার্যকর হবে। অর্থাৎ প্রত্যেকেরই নিজস্ব একটি ধারণা আছে, আইডিয়া আছে, সেই আইডিয়াটি শেয়ার করার জন্য তার চিন্তার ফলে, চিন্তার থেকে নতুন কিছু বের হয়ে আসা। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যেহেতু একই বিষয় দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকেই তিনি যে পয়েন্টটি ভাবছেন, যে আইডিয়াটি ভাবছেন, সেটি কিন্তু অনেকেই বলে ফেলে। সেক্ষেত্রে তাকে নিউ আইডিয়া আবার নতুন করে চিন্তা করার আরেকটি বলার যে বিষয়টি সেটি থাকবে। আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ করা বা আমাদের যে শিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ করা, সেটি কিন্তু ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে সুন্দরভাবে করা যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটি আমাদের এখানে যেটি রয়েছে, এখানে আমাদের আরো কিছু পদ্ধতির কথা বলা হয়েছে, যেটি হতে পারে আলোচনা পদ্ধতি, যেটি হতে পারে জুটিতে শিখন অর্থাৎ জোড়ায় জোড়ায় শিখন, সাক্ষাৎকার পদ্ধতি, দলগত শিখন অর্থাৎ টিম বিল্ডিং, এটি হতে পারে। তারপর অভিজ্ঞতার মাধ্যমে শিখন, আরোপিত কাজ দিয়ে শিখন, ভূমিকা অভিনয়ের মাধ্যমে শিখন, আবিষ্কার পদ্ধতি আমরা জানি, এবং খেলার মাধ্যমে শিখন, মাইন্ড ম্যাপিং। তারপরে আমাদের MWTL অর্থাৎ বহুমুখী শিখন পদ্ধতি, যেটি আমরা সবগুলো পদ্ধতি এখানে আলোচনা করে দিতে পারলাম না।
আমরা কিছু পদ্ধতি আলোচনা করে দেওয়া হলো, এবং আরেকটি বিষয় রয়েছে এখানে, সর্দার পড়ো ব্যবস্থা। এটি একটি নতুন পদ্ধতি অনেকের কাছে মনে হতে পারে। সর্দার পড়ো ব্যবস্থা মূলত এটি অনেক আগের থেকে আমাদের দেশে ছিল, এবং আমাদের এই উপমহাদেশে ছিল। এটি ছিল যে কোনো এক সময় স্কুলে শিক্ষকের সংখ্যা কম ছিল, তখন উপরের ক্লাসের কোনো শিক্ষার্থী যে ভালো, তাকে দিয়ে নিচের ক্লাসের শিক্ষার্থীদের পড়ানো হতো। অর্থাৎ ভালো শিক্ষার্থী উপরের ক্লাসে, তারা নিচের ক্লাসের শিক্ষার্থীদেরকে পড়াতো। এবং এই যে এটি মূলত আমাদের যে কাজী নজরুল ইসলাম, তিনি তার বাবার কাছে মক্তবে পড়াশোনা করতেন, তখন কিন্তু তিনি এইভাবে নিচের শিক্ষার্থীদেরকে পাঠদান করতেন। এবং এটি মূলত আমাদের মনিটরিয়াল সিস্টেম অফ এডুকেশন প্রথম এই সর্দার পড়ো ব্যবস্থাটা চালু করেন বা নামকরণ করেন। এই পর্যায়ে আমাদের এই পদ্ধতিগুলোর ডিটেলস আমরা আলোচনা করব একটি খেলার মাধ্যমে, সেটি হয়ে গেল। এরপরে আমাদের এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে সিমুলেশন পাঠদান। অর্থাৎ যে আমাদের যে শিক্ষাক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষকের যে ভূমিকা, বিভিন্ন পদ্ধতি এবং কৌশল বাস্তবায়নে, সেটির উপরে আমাদের এখানে সিমুলেশন পাঠদান করা হবে। সেই পাঠদানেরটা এখানে কিন্তু মূল বা মুখ্য বিষয়। সেই পাঠদানটা এখানে যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে সেই পদ্ধতি অনুসারে তিনি পাঠদান করবেন। এবং সেখানে আরেকটি সিমুলেশন আমাদের রয়েছে, দুটি সিমুলেশন আমাদের এখানে হবে। পরবর্তীতে দুটি সিমুলেশন হওয়ার পরে আমাদের এখান থেকেই মূলত যে প্রধান শিক্ষকের যে বিষয়টি, অর্থাৎ কারিকুলাম বাস্তবায়নে শ্রেণী কার্যক্রমের যে বিভিন্ন পদ্ধতি কৌশলের কথা আমরা বলছি, সেটিতে প্রধান শিক্ষকের যে একটি ভূমিকা থাকে, সেই ভূমিকাটি এখান থেকে আমরা এই সিমুলেশনের মাধ্যমে দেখতে পাবো। পরবর্তীতে আমাদের আলোচনায় চলে আসবে যে প্রধান শিক্ষক হিসেবে কিভাবে আপনার বিদ্যালয়ের পাঠদানের বিভিন্ন পদ্ধতি কৌশল ব্যবহার আপনি নিশ্চিত করবেন। যেহেতু আমাদের এই ট্রেনিং এর মূল ফোকাস হচ্ছে প্রধান শিক্ষকের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করা, সেই জন্য প্রধান শিক্ষক হিসেবে কিভাবে বিদ্যালয়ের পাঠদানে বিভিন্ন পদ্ধতি কৌশল ব্যবহার নিশ্চিত করবেন, এটি থিঙ্কিং করতে দিতে হবে। থিঙ্কিং করার পরে আমাদের এখানে যে পয়েন্টগুলো রয়েছে, যে পরিশিষ্ট একে প্রদত্ত প্রধান শিক্ষকের নেতৃত্বে মডেল অনুসরণ। অর্থাৎ আমাদের এই ম্যানুয়ালের পরিশিষ্ট একে প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি মডেল দেওয়া হয়েছে, সেই মডেলটি অনুসরণ করতে হবে। প্রধান শিক্ষক নিজে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি কৌশল জানবেন এবং পাঠদানকালে সেগুলো ব্যবহার করবেন। অর্থাৎ প্রধান শিক্ষক নিজেই জানবেন বিভিন্ন পদ্ধতি কৌশল এবং নিজেই তিনি পাঠদানকালে সেগুলো ব্যবহার করবেন। সহকারী শিক্ষকগণকে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি কৌশল সম্পর্কে ধারণা দিবেন। অর্থাৎ তিনি যখন স্টাফ মিটিং করবেন বা একাডেমিক মিটিং করবেন বা পাক্ষিক সভা করবেন, তিনি এই যে কারিকুলামের বর্ণিত যে নতুন নতুন পদ্ধতি, ধ্যান ধারণা, এই পদ্ধতিগুলো সম্পর্কে সহকারী শিক্ষকদেরকে ধারণা দিবেন বা অবহিত করবেন। সহকারী শিক্ষকগণ পাঠদানকালে বিভিন্ন শেখানো পদ্ধতি ও কৌশল ব্যবহার করছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ পাঠ পর্যবেক্ষণ, আমরা জানি প্রধান শিক্ষকের পাঠ পর্যবেক্ষণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমরা আমাদের পর্যবেক্ষণ করার মাধ্যমে মূলত তাকে পরামর্শ দেওয়া যায়। সেই ক্লাসে তিনি যখন পর্যবেক্ষণ করবেন, তখন শিক্ষক ওই পাঠের জন্য যে নির্ধারিত কৌশল বা পদ্ধতি ব্যবহার করার কথা আমাদের কারিকুলামে বলা হয়েছে, সেই পদ্ধতি কৌশল অনুসরণ করে করছেন কিনা বা সেটি ফলো না করে তিনি নিজের মতো করে করছেন কিনা, সেই বিষয়গুলো লক্ষ্য করবেন। এবং প্রধান শিক্ষক নিজে মডেলিং করে দেখাবেন। এখন মডেলিং এর যে ধারণা, সেটিতে আমরা জানি আমাদের এডুকেশনের ক্ষেত্রে মডেলিং হচ্ছে কোনো একটি শিক্ষণীয়, মানে কোনো একটি কাজকে তিনি অভিনয় করে দেখাবেন যে এটা এভাবে করতে হবে, আমি করে দেখাচ্ছি, আমি মডেলিং করে দেখাচ্ছি। সহকারী শিক্ষকগণকে প্রয়োজনীয় উপকরণ সহ সহযোগিতা দিবেন, যত ধরনের সহযোগিতা বা সাপোর্ট সেটি তিনি দিবেন। পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করবেন। অর্থাৎ সকল প্রধান শিক্ষক পাঠ পরিকল্পনা প্রণয়ন, সহকারী শিক্ষকগণ পাঠ পরিকল্পনা প্রণয়ন করবেন এবং বাস্তবায়ন করবেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পাঠ পরিকল্পনা যখন প্রণয়ন করা হয় বা ওইটা নিয়ে যখন ভাবা হয়, তখন কিন্তু শিক্ষকদের মধ্যে থিঙ্কিং ক্যাপাসিটি, ভালো পাঠদানের যে মানসিকতা, সেটি তৈরি হয়। এটি বাস্তবায়ন করবেন এবং পাঠ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ফলাবর্তন দিবেন। এভাবে তিনি মূলত সহকারী শিক্ষকদের মোটিভেশনের মাধ্যমে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের যে পদ্ধতি কৌশলের কথা বলা হয়েছে, সেটি তিনি নিশ্চিত করবেন। এই পর্যায়ে আমাদের এই অধিবেশনের শেষে আমরা চলে আসছি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান কৌশল কি, এবং দুইটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান কৌশলের নাম আমরা জিজ্ঞেস করতে পারি। এবং এই অধিবেশনের থেকে মূলত আমরা জানলাম যে আমাদের প্রধান শিক্ষক এর নেতৃত্বে আমাদের যে কারিকুলাম বাস্তবায়ন হবে, সেই কারিকুলামের ক্ষেত্রে
শিখনের যে বিভিন্ন পদ্ধতি কৌশল রয়েছে সেগুলো কিভাবে তিনি বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে পারেন। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপে সাথে আপনি যুক্ত থাকতে পারেন, সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছেন এবং আমাদের এইসব টিউটোরিয়াল মূলত সেখানে আমরা আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভ কামনা।